আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের একটি বিষয় হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। ওই বিষয়ের প্রথম অধ্যায় যুক্তির প্রাথমিক তথ্য এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমরা জানব যে লজিক বা যুক্তি বা ম্যাথমেটিক্যাল লজিক বা গাণিতিক যুক্তি আমাদের কেন পড়তে হবে। গাণিতিক যুক্তি আমাদের বিভিন্ন উপপাদ্য প্রমাণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও কম্পিউটার সায়েন্সে যারা অধ্যয়নরত আছেন তাদের জন্য বা কম্পিউটার সায়েন্সে যে প্রোগ্রামিং করা হয় সেই প্রোগ্রামের সঠিকতা বা কারেক্টনেস ভেরিফাই করার জন্য বা যাচাই করার জন্য সেই প্রোগ্রামের সঠিকতা যাচাই করার জন্য লজিক বা ম্যাথমেটিক্যাল লজিক ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা তাহলে তাত্ত্বিক আলোচনায় চলে যাচ্ছি। আমাদের বিষয়বস্তু গাণিতিক উক্তি, যেটি এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারের প্রথম টপিক। তাহলে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস বা গাণিতিক উক্তি। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলা হয়। কোনো একটি বাক্য যেটাকে আমরা সত্য বা মিথ্যা ঘোষণা করব, তাহলে এমন কি গাণিতিক বাক্য রয়েছে বা এমন কি বাক্য রয়েছে যেটাকে আমরা সত্য বা মিথ্যা ঘোষণা করতে পারি। আসুন একটি উদাহরণের সাপেক্ষে আমরা জানি। একটা উদাহরণ নিলাম। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 2 সমকোণ। এটি একটি স্টেটমেন্ট। তাহলে এটা কিন্তু একটি সত্য বাক্য। যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এমন বাক্যগুলো কিন্তু সত্য বাক্য। আরেকটি উদাহরণ সাপেক্ষে আমরা একটু জানার চেষ্টা করি। 2 + 2 = 4, এটিও একটি সত্য বাক্য। তাহলে এটিও সত্য। তাহলে মিথ্যা কোনটা? যদি এমন হতো যে 2 + 1 = 4, এই বাক্যটা কি সত্য? নয়, এই বাক্যটা হলো মিথ্যা। তাহলে কোনো একটি বাক্যকে যদি আমরা সত্য বা মিথ্যা ঘোষণা করতে পারি, সত্য অথবা মিথ্যা ঘোষণা করতে পারি, তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলা হবে। তাহলে এটি একটি গাণিতিক উক্তি, এটিও একটি গাণিতিক উক্তি এবং এটিও একটি গাণিতিক উক্তি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কোনো একটি গাণিতিক উক্তি একই সাথে সত্য বা মিথ্যা একই সাথে হতে পারবে না। অর্থাৎ আইদার ট্রু অর ফলস, হয় সত্য হতে হবে নয় মিথ্যা, বাট নট বথ, কিন্তু উভয়ই হতে পারবে না। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসুন আমরা সত্য মান
নিয়ে আলোচনা করি বা ট্রুথ ভ্যালু। আমি লিখেছি এখানে, যদি উক্তি সত্য হয় তবে তার সত্যমানটি, যদি উক্তি মিথ্যা হয় তবে তার সত্যমান এফ দ্বারা চিহ্নিত করা হয়। যেমন এই উক্তিটি এখানে সত্য, এই উক্তিকে আমরা পি অথবা কিউ অথবা আর ধরে নিতে পারি। তাহলে আমি যদি প্রথম উক্তিটিকে যদি পি ধরে নিই, তাহলে এটিকে আমরা কিন্তু ট্রু লিখতে পারবো বা টি দ্বারা প্রকাশ করতে পারবো। অর্থাৎ সত্য মিথ্যাকে ট্রু ফলসের ট্রুর প্রথম অক্ষর টি এবং ফলসের প্রথম অক্ষর এফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে আসুন, এখানে এই যে 3 নম্বর যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, এই স্টেটমেন্টটাকে যদি আমরা কিউ দ্বারা ডিনোট করি বা চিহ্নিত করি, তাহলে সেটাকে কিন্তু আমরা, যেহেতু এটা ফলস একটা উক্তি, মিথ্যা একটা উক্তি, তাই এটিকে আমরা এফ দ্বারা চিহ্নিত করতে পারি। অর্থাৎ মিথ্যা উক্তি এবং উক্তিটাকে বিভিন্ন রকম অক্ষর দ্বারা আমরা কিন্তু ডিনোট বা প্রকাশ করতে পারি। আচ্ছা, আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমরা কিছু কানেকটিভস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু সংযোজক নিয়ে আলোচনা করব, অর্থাৎ উক্তির সংযোজক। তাহলে আমরা এবার আলোচনা করব উক্তির সংযোজক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু কানেকটিভস নিয়ে আলোচনা করব। আসুন কানেকটিভসগুলো কি জেনে নিই। প্রথম কানেকটিভসটা আমরা না বা নয়, সেটার প্রতীক কীরকম, নেগেশন চিহ্নটা হচ্ছে ঠিক এমন। দ্বিতীয়ত এবং, এটা একটি সংযোজক, অর্থাৎ কোনো একটা বাক্যকে সংযোজন করবে এবং দ্বারা। যেমন তুমি এবং আমি, এরকমও হতে পারে একটা বাক্য সংযোজন। এবং দ্বারা যদি সংযুক্ত হয়, দুটি বাক্য যদি এবং দ্বারা সংযুক্ত হয়, তবে সেটিকে আমরা কি বলতে পারি, সেটিকে আমরা যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্ট বলতে পারি। যদি কোনো একটি বাক্য না বা নয় দ্বারা যুক্ত থাকে, সংযোজিত থাকে, তবে সেটিকে আমরা নাকরণ উক্তি বা নেগেশন স্টেটমেন্ট বলতে পারি। তখন শুধুমাত্র একটি উক্তি কিন্তু আমার ব্যবহৃত হবে, কিন্তু এবং এর ক্ষেত্রে দুটি উক্তি। 3 নম্বরে আসুন, বিয়োজন উক্তি বা বিয়োজন স্টেটমেন্ট বা ডিসকনজাংশন স্টেটমেন্ট কি? যদি দুটি বাক্য ধরলাম, আমি পি এবং কিউ দুটো বাক্য ধরে নিলাম, তার মাঝখানে যদি অথবা থাকে, তবেই তাকে বিয়োজন উক্তি বলা হবে। দুটি উক্তির মাঝখানে যদি অথবা শব্দটি থাকে, দুটি উক্তির মাঝখানে যদি অথবা বা অর শব্দটি থাকে, তবে সেই উক্তিটিকে বিয়োজন উক্তি বলা হবে। এবং 4র্থ নম্বরে আসুন, যদি ডট ডট তবে, অর্থাৎ যদির পরে একটি স্টেটমেন্ট এবং তবের পরে যদি আরেকটি স্টেটমেন্ট বা উক্তি থাকে, তবে তাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হবে এবং সেই উক্তিটিকে বলা হবে কন্ডিশনাল স্টেটমেন্ট বা শর্তায়ন উক্তি। পরবর্তী 5 নম্বরে আসুন, যদি এবং কেবল যদি ধারা যদি কোনো একটি উক্তিকে প্রকাশ করা হয় বা সংযুক্ত থাকে, কোনো একটি উক্তি যদি এবং কেবল যদি কথাটি সংযুক্ত থাকে, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ, IFF মানে হচ্ছে এখানে ইফ অ্যান্ড অনলি ইফ এই কথাটি যদি সংযুক্ত থাকে, তখন সেটিকে বলা হবে দ্বিমুখী শর্তায়ন উক্তি বা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। সেটাকে চিহ্নিত করা হবে এভাবে। অর্থাৎ কোনো একটি উক্তিতে যদি এবং কেবল যদি অংশটা থেকে থাকে, তখন আমরা দুটো উক্তিকে এভাবে করে ধরে নিতে পারি। এই যে এভাবে করে আমরা প্রকাশ করব এভাবে
আর কথায় বলবো হচ্ছে যদি যদি এবং কেবল যদি পি পি কিউ পি যদি এবং কেবল যদি কিউ পি যদি এবং কেবল যদি কিউ, আর এখানে যদি হয় পি একটা ধরলাম আর কিউ, তাহলে বলবো হচ্ছে যদি পি হয় তবে কিউ। অর্থাৎ এখানে একটা উক্তি থাকবে পি এর জায়গায়, যেমন ত্রিভুজের 3 কোণ সমষ্টি 2 সমকোণ, এরকম টাইপের একটি উক্তি থাকবে। অর্থাৎ যদি আমি কঠোর পরিশ্রম করি তবে আমি ভালো ফলাফল করব, তাহলে যদি কঠোর পরিশ্রম যে উক্তিটা থাকবে, যদি পরে সেটাকে আমি পি ধরলাম, এবং তবের পরে যে ফলাফলটা আমি পাবো বললাম সেটাকে আমি কিউ ধরলাম। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমরা ট্রুথ টেবল বা সত্যতা ছক, এবার আমরা কি করব, সত্যতা ছক বা ট্রুথ টেবল আমরা কি সেটি দেখার চেষ্টা করব। তাহলে সত্যতা ছক বা ট্রুথ টেবল কি? সত্যতা ছক বা ট্রুথ টেবল হলো কোনো একটি গাণিতিক উক্তি সত্য কি মিথ্যা, এক বা একাধিক গাণিতিক উক্তি সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য যেই টেবিলের মাধ্যমে আমরা যাচাই করব সেটাই হচ্ছে সত্যতা ছক বা ট্রুথ টেবল। আশা করি ট্রুথ টেবলের সংজ্ঞাটা পেয়েছেন। এবার আমরা যেই কানেকটিভস বা সংযোজকগুলো এতক্ষণ পড়ে এসেছি সেখানের মধ্যে 5টি কানেকটিভস ছিল। আসুন আরেকবার আমরা দেখে নিই। সে 5টি কানেকটিভস হচ্ছে নো বা নট, অ্যান্ড, অর, ইফ, ডট ডট দেন, আরেকটি হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ না এবং অথবা, যদি, ডট ডট তবে, আরেকটি হচ্ছে যদি এবং কেবল যদি। তাহলে এগুলোকে আমরা এখন ট্রুথ টেবলের মাধ্যমে কীভাবে প্রকাশ করব, আসুন আমরা দেখে আসি। না বা নন, আগে একটি উদাহরণ আমরা কি বললাম যে কি √3 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। আমি স্টেটমেন্ট পি ধরে নিলাম, স্টেটমেন্টকে পি ধরে নিলাম, বললাম যে কি √3 অমূলদ সংখ্যা। আর এটাকে যখন আমরা নাকরণ উক্তি করব, তাহলে নেগেশন করব, তখন কি হবে দেখুন, √3 অমূলদ সংখ্যা নন, অমূলদ সংখ্যা নয়, অথবা √3 মূলদ সংখ্যা। তাহলে আমরা নেগেশন করে এভাবে করেই লিখতে পারি, অর্থাৎ না বোধক বিপরীত বুঝাবে। তাহলে সেটাকে আমরা ট্রুথ টেবলের মাধ্যমে কীভাবে প্রকাশ করব, যদি প্রথম উক্তি সত্য হয় তবে নেগেশন করার পর সেটা হবে কি মিথ্যা, আর যদি প্রদত্ত যদি মিথ্যা হয় তাহলে পরবর্তীতে আমরা পাবো হচ্ছে সত্যতা ট্রু। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সংযোজনের ট্রুথ টেবলে আসি। এবং যদি দুটি উক্তির মাঝখানে এবং শব্দটি উপস্থিত থাকে, যদি দুটি উক্তির মাঝখানে এবং শব্দটি উপস্থিত থাকে, কীভাবে আমরা সেটি বুঝবো, একটি উদাহরণের সাহায্যে আগে সেটিকে আমরা প্রকাশ করি। আমি প্রথমে একটি উক্তি ধরে নিলাম, 2 একটি মৌলিক সংখ্যা। আরেকটি উক্তি আমরা ধরে নিলাম, 4 একটি যৌগিক সংখ্যা। তাহলে আমরা এই দুটো স্টেটমেন্টের মধ্যে এবং কেমনে ইউজ করব দেখুন। আমি যদি বলি কি যে
টু একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা, তবে সেই স্টেটমেন্টকে আমি এভাবে করে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে পি অ্যান্ড কিউ। দেখুন, পি হচ্ছে প্রথম স্টেটমেন্ট, টু একটি মৌলিক সংখ্যা। এই যে টু একটি মৌলিক সংখ্যা এবং চিহ্নের জন্য এবং সংযোজন, এই সংযোজকটার জন্য এবং একটি কানেকটিভ। তাহলে এই কানেকটিভের জন্য চিহ্নটা কি? এই যে এই প্রতীকের সাহায্যে এবংটা প্রকাশ করা হয়, এবং 4 একটি যৌগিক সংখ্যা, আর 4টা হচ্ছে আমার কি উক্তি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা সত্যতা ছকটা একটু দেখে আসতে চাই। এটা সত্যতা ছকটা একটু দেখে আসতে চাই, আসুন। সত্যতার ছকটা দেখে আসতে চাই। উভয় উক্তি টি হতে হবে, অন্যথায় এফ। তার মানে আমি কি বুঝিয়েছি? যে পি উক্তিটাও থ্রু হতে হবে এবং কি উক্তিটাও থ্রু হতে হবে, তাহলে তাদের এবং বা যোজনটা, অর্থাৎ তাদের কনজাংশন কি হবে? ট্রু হবে। তাহলে এবং যদি ইউজ হয়, তাহলে উভয় উক্তি যদি সত্য হয়, তাহলে ফলাফল হবে কি? সত্য। উভয় উক্তি যদি সত্য হয়, তাহলে ফলাফল হবে সত্য। উভয় উক্তি সত্য হলে ফলাফল হবে সত্য, আদারওয়াইজ সব মিথ্যা। অন্তত এই কথাটি মনে রাখবেন, পরবর্তীতে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এই কথাগুলো কাজে আসবে। তাহলে শর্টকাটে মনে রাখবেন, এখানে যে পি এবং কিউর ক্ষেত্রে আপনারা 2-1 রুল ফলো করবেন। 2-1 অর্থাৎ টি 2বার নিব, টি 2বার, এফ 2বার, 2-1, আর এখানে প্রত্যেকটা একবার টি এফ। তাহলে যখন এবং সংযোজক হিসেবে যখন এবং থাকবে, তখন পি এবং কিউ সত্য হলেই কেবল সত্য হবে, অর্থাৎ উভয়টা টি হলে, উভয়টা সত্য হলে ফলাফল সত্য হবে, অন্যথায় এফ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, সংযোজক হিসেবে যদি অথবা থাকে, আমরা এই উদাহরণটা এখানে আমরা টানতে পারি। তাহলে এই দুটো উক্তিকে যদি আমরা এখানে নিই, তাহলে আমরা যদি লিখি টু একটি মৌলিক সংখ্যা অথবা 4 একটি যৌগিক সংখ্যা, তাহলে এই দুটি উক্তিকে আমি লিখতে পারি হচ্ছে, প্রকাশ করতে পারি পি অথবা কিউ, অর্থাৎ পি অর কিউ এই চিহ্নের মাধ্যমে এভাবে করে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছি কীভাবে প্রকাশিত হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটি উক্তি নিতে হয়, অর্থাৎ নাকরণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি উক্তি ব্যবহার করব, আর এবং অথবা বাকি যেগুলো আছে তাদের ক্ষেত্রে দুটি উক্তি অথবা ততোধিক উক্তি কিন্তু ব্যবহৃত হতে পারে। এবার আমরা সত্যতা ছকটি দেখব, সংযোজক অথবা, অর্থাৎ বিয়োজন উক্তির সত্যতা ছকটি আমরা একটু দেখব। বিয়োজন উক্তিতে উভয় উক্তি এফ হলে এফ হবে অন্যথায় টি, অর্থাৎ উভয় উক্তি যদি, অর্থাৎ আমি দুটি উক্তি নিলাম পি এবং কিউ, উভয় উক্তি যদি হয় ফলস, তাহলে আমাদের ফলাফল আসবে ফলস। ব্যাপারটা মনে রাখবেন। আর অন্যথায়
ট্রু। তাহলে উভয় উক্তি যদি এফ হয় তখন কিন্তু হবে কিন্তু এফ, বাকি অন্যটায় টি হবে। তাহলে এবং এর ক্ষেত্রে ছিল উভয়টা টি হতে হবে তখন ট্রু হবে, আর অথবার ক্ষেত্রে উভয়টা ফলস হতে হবে তাহলেই ফলস আসবে, বাকিগুলোর ক্ষেত্রে ট্রু। এবং এবার আমরা শর্তায়ন উক্তির সত্যতা ছকটা একটু দেখব। শর্তায়ন উক্তি কীরকম? যদি একটা উক্তি পি এবং তবে কিউ এমন যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা সত্যতা ছকটা কীভাবে পাবো? আমরা সেই ক্ষেত্রে একটি সিম্বল ইউজ করব, এই সিম্বল ইমপ্লাইজ সিম্বলটা ইউজ করব, অথবা আমরা এই সিম্বলটাও ইউজ করতে পারি, অর্থাৎ একটা উক্তি পি হলে একটা কিউ হলে এই সিম্বলের মাধ্যমেও প্রকাশ করতে পারি ইমপ্লাইজ। আচ্ছা আসুন তাহলে এটার ক্ষেত্রে আমরা একটি উদাহরণ টানতে পারি। আমরা একটি উদাহরণ টানতে পারি। আমি একটু উক্তি নিলাম পি, আমি নিয়মিত পড়ালেখা করি পরীক্ষায় এ প্লাস পাবো। তাহলে যদি এবং কেবল যদি ডট ডট তবে যদি আমরা এটার ক্ষেত্রে ইউজ করি তাহলে দেখুন কি আসবে। তাহলে আমি পি শর্তায়ন যদি কিও হয় তাহলে দেখুন কীভাবে লিখতে পারে। যদি আমি নিয়মিত পড়ালেখা করি, নিয়মিত পড়ালেখা করি তবে পরীক্ষায় এ প্লাস পাবো। তাহলে এটি হলো আমার কি উক্তি? শর্তায়ন উক্তি। এটি হলো আমার শর্তায়ন উক্তি, ডিনোট করা হবে এভাবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটি। এবার আসুন আমরা শর্তায়ন উক্তির ক্ষেত্রে ট্রুথ টেবল একটু দেখে আসি, সত্যতা ছকটা একটু দেখি। যদি পি এবং কিউ দুটি উক্তি হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ এর সত্যতা ছক হবে। দেখুন প্রথমে দেখতে হবে প্রথমটা পি আছে কিনা, প্রথমে দেখতে হবে টি আছে কিনা এবং পরেরটা এফ আছে কিনা। তাহলে প্রথমটা টি আছে বাট পর থেকে এফ আছে নাই, তাহলে কিন্তু ট্রু। প্রথমে টি আছে পরেরটা এফ আছে তাহলে ফলস। প্রথমে টি আছে কিনা দেখবো, নাই, এটা তো প্রথমে টি নাই, তাহলে নাই হলে দেখতে হবে না, তাহলে নাই যখন তাহলে ট্রু হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তাহলে প্রথমটা দেখতে হবে টি আছে কিনা, একটু কনফিউজিং ব্যাপারগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রথমটা দেখবেন টি আছে কিনা, পরের টি এফ আছে কিনা দেখবেন। যদি প্রথমটা টি এবং পরের টি এফ হয় তাহলে কেবলমাত্র এফ হবে, অর্থাৎ ফলস হবে, অন্যথায় বাকিগুলো কি হবে? টি হবে। এখানে আমি লিখে দিয়েছি। এবার আসুন আমরা পরের উক্তিতে চলে যাচ্ছি, দ্বিমুখী শর্তায়ন উক্তি বা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে দ্বিমুখী শর্তায়ন উক্তি বা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট কি? যদি দুটি উক্তিকে যদি এবং কেবল মাত্র যদি সংযোজক দ্বারা সংযুক্ত করা, দুটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা যদি কি করা হয়, উক্তিটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ওই উক্তিকে কি বলা হবে? দ্বিমুখী শর্তায়ন উক্তি বা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা যদি এবং ডট ডট তবে এই উক্তিটি পড়েছি, আমরা ইতিমধ্যে জেনে এসেছি না করণ উক্তি, এরপর হচ্ছে যোজন উক্তি, বিয়োজন উক্তি, শর্তায়ন উক্তি,
শর্তায়ন উক্তি। এবার আমরা জানবো হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তি। দ্বিমুখী শর্তায়ন উক্তি কাকে বলে আমরা বলে দিয়েছি। তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে জানার চেষ্টা করি। একটু উক্তি নিলাম, তুমি ভোট দিতে পারবে। ভোট দিতে পারবে, ভোটার হও, ভোটার হও। তাহলে এদের শর্তায়ন উক্তিটি আমি কিভাবে লিখব? ঠিক এভাবে করে প্রকাশ করতে পারি, অথবা এই যে এভাবে করে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডাবল ইমপ্লিকেশন চিহ্ন দ্বারা, ইমপ্লাইজ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কেউ কি লেখা যাবে? তুমি ভোট দিতে পারবে যদি এবং কেবলমাত্র যদি তুমি ভোটার হও, যদি তুমি ভোটার হও। আশা করি বুঝতে পেরেছেন যে উদাহরণের সাহায্যে আমরা বাই কন্ডিশনাল স্টেটমেন্টকে অথবা দ্বিমুখী শর্তায়ন স্টেটমেন্টকে আমরা প্রকাশ করেছি। তাহলে আসুন এবার এদের ট্রুথ টেবল। তাহলে এখানে মনে রাখতে হবে, দুটি উক্তি যদি পি এবং কিউ হয়, তবে উভয়টা যদি সেম হয় তাহলে কিন্তু কী হবে? টি হবে। এখানে কিন্তু আমি উভয়টা ট্রু এরকম বলি নাই বা উভয়টা ফলস বলি নাই। উভয়টা সেম হলে আমি কথাটা কী লিখছি? উভয়টা যদি কী হয়? সেম হয়। যেমন পি এবং টি উভয়টা সেম, এফ এবং এফ উভয়টা সেম। উভয়টা সেম হলে অবশ্যই কী হবে? টি হবে, মানে ট্রু হবে। তাহলে স্টেটমেন্ট এ স্টেটমেন্ট এবং এ স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে অবশ্যই এটি ট্রু। এই দুটো স্টেটমেন্ট যদি এফ এফ হয় তাহলে এটাও কী হবে? ট্রু, অন্যটাই ফলস, অন্যথায় ফলস এফ। আশা করি ব্যাপারটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। খুব সহজভাবে উপস্থাপন করেছি, আশা করি বুঝতে পারবেন। ভুল ত্রুটি মার্জন করবেন। এবার আমরা আরেকটু ফিডব্যাক দিই, একটু পেছনে ফিরে যাই, দেখি যে আসলে আমরা ব্যাপারগুলো আরেকটু ডিসকাস করি। আমরা প্রথমে বললাম ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, গাণিতিক উক্তি কী, সত্যমান কী, কিছু গাণিতিক উক্তি নিয়ে কিছু গাণিতিক উক্তির নাম এবং তাদের যেই কানেকটিভসগুলো ইউজ হয় ওই উক্তিগুলোতে তাদের নাম এবং তাদের প্রতীকগুলো আমরা বা সিম্বলগুলো কীভাবে প্রকাশ করা হয় সেভাবে পড়েছি, ম্যাথমেটিক্যালি কীভাবে প্রকাশ করা যেতে পারে, এবং প্রত্যেকটি ট্রুথ টেবল নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ সহ আলোচনা করেছি। আশা করি আপনারা পুরোপুরিভাবে লজিক চ্যাপ্টারটা আর কোনো সমস্যা হবে না, আপনারা বুঝতে পেরেছি। দেখুন এবার আমরা বিনিময়ী বিপরীত বা না বিপরীত বা এবং না বিনিময়ী বিপরীত উক্তি নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ কনভার্স, ইনভার্স অ্যান্ড কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টস। তাহলে কনভার্স, ইনভার্স অ্যান্ড কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টসগুলো কীরকম হবে দেখুন। মনে করে নিলাম যদি পি ইমপ্লাইজ কিউ একটি শর্তায়ন উক্তি হয়, কী উক্তি হয়? শর্তায়ন উক্তি হয়, তবে এর বিনিময়ী বিপরীত কী হবে? এটি হচ্ছে বিনিময়ী বিপরীত। বিনিময়ী বিপরীত, এর বিনিময়ী বিপরীত হবে। আমরা কিউকে পি এর জায়গায় এবং পিকে কিউ এর জায়গায় নিয়ে আসলে কী হবে? বিনিময়ী বিপরীত পাওয়া যাবে। দ্বিতীয়ত না বিপরীত কেমনে পাবো? না বিপরীত, এটিকে না বিপরীত বলা হবে। না বিপরীত কেমনে করব? দেখুন এই যে স্টেটমেন্টটা আছে শর্তায়ন উক্তি, একে আমরা নেগেশন চিহ্ন করে দিই, অর্থাৎ নেগেশন করে দিই। সামনে নেগেশন চিহ্ন লাগিয়ে দিলে সেটি হয়ে যাবে না বিপরীত উক্তি। এবার
আমরা কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কেমনে পাবো, অর্থাৎ না বিনিময়ী বিপরীত কেমনে পাবো, না বিনিময়ী বিপরীত পাবো হচ্ছে এখান থেকে। এটিকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে না বিনিময়ী বিপরীত। ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এই টপিকটা আপনাদের জন্য, এই টপিকের কোনো অঙ্ক আপনাদের নাও আসতে পারে, আপনারা জাস্ট জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই টপিকটা আমাদের নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সমস্ত বেসিক আলোচনা করলাম, পরবর্তীতে আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটি আরও ক্লিয়ার করব।